Assalamu alaikum. Dear students, hope you all are well. Uh, so, today I'm going to teach you a very important grammatical item, and that is completing sentence. As you already know, that in completing sentence, we normally complete an incomplete sentence, right? তার মানে হলো একটা অসম্পূর্ণ বাক্য দেওয়া থাকে, আমরা সেই অসম্পূর্ণ বাক্যটাকে আমরা সম্পূর্ণ করি, একটা সুন্দর একটা অর্থবোধক বাক্যে রূপান্তর করি, রাইট? সো ডিয়ার স্টুডেন্টস লুক, আমি আবার একটু করতে চাই। দেখো যে our topic is completing sentence and things we need to consider, মানে যে জিনিসগুলো আমাদের বিবেচনা করতে হবে। আই মিন, তুমি যখন কমপ্লিটিং সেন্টেন্স করবে তখন তোমার কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার হবে, রাইট? সো লেটস লুক অ্যাট ফার্স্ট। ডিয়ার স্টুডেন্টস লুক হিয়ার, ফ্রেজ। আমরা জানি ফ্রেজ মানে শব্দগুচ্ছ, অ্যান্ড ফ্রেজ মানে হলো ইন ইংলিশ এটাকে বলে আ গ্রুপ অফ ওয়ার্ডস, রাইট? তোমরা অলরেডি জানো। সো নাম্বার টু, দেখো ক্লজ। ক্লজ মানে কি? একটা খণ্ডবাক্য। ক্লজে কি থাকতে হয়? ক্লজে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে। সো আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করব তখন আমাদের মাঝে মাঝে আমাদের কতগুলো ফ্রেজ বসালেই হবে, এবং কোনো সময় আমাদের কি করতে হবে? একটা ক্লজ বসাতে হবে। সো ফ্রেজ এবং ক্লজ এই দুইটার সম্পর্কে ধারণা তোমাদের অত্যন্ত জরুরি। আমরা জানি ফ্রেজ বিভিন্ন প্রকারের আছে, ক্লজও বিভিন্ন প্রকারের আছে। আই হোপ ইউ নো। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, সেন্টেন্স। সেন্টেন্স সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম সেন্টেন্সে বিভিন্ন প্রকারভেদ আছে। আমরা জানি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তোমরা অবশ্যই এই সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি তোমাদের জ্ঞাতার্থে আবার একটু রিপিট করি। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, যেখানে একটা মাত্র ক্লজ থাকে, রাইট? কমপ্লেক্স সেন্টেন্স যেখানে দুইটা ক্লজ থাকে, এবং একটা হলো প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি তোমরা আগের এই কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1-এ তোমরা এই সম্পর্কে বিস্তারিত জেনেছ। সো কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং কতগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সেগুলো কানেক্টেড থাকে। অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স তোমরা জানো, কম্পাউন্ড সেন্টেন্সে অ্যাটলিস্ট দুইটা ক্লজ থাকবে, সেখানে দুইটা ক্লজই মেইনলি প্রিন্সিপাল ক্লজ, এবং সেগুলো কতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন, দ্যাট ইজ অ্যান্ড, বাট, ওয়ার, আদারওয়াইজ এগুলো দ্বারা সংযুক্ত থাকে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। সো এখন আজকে টুডেস মেইন টপিক ইজ কন্ডিশনাল সেন্টেন্স। লুক, আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্সগুলো কীভাবে কমপ্লিট করতে হয়। দেখো, শর্ত। কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো শর্তমূলক বাক্য। তার মানে যে আমরা প্রতিনিয়ত অনেক শর্ত দিয়ে থাকি, একে অপরকে অনেক শর্ত দিই, এবং সেই ক্ষেত্রে আমরা ইংলিশ সেন্টেন্সগুলো কীভাবে সেই শর্তমূলক বাক্য আমরা সেই ইংরেজি একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনে কীভাবে আমরা করতে পারি, আমরা এইখানে সেটা দেখব। সো তোমরা জানো যে আমরা শর্ত বেশিরভাগ সময় কি যদি দিয়ে শুরু করি, তাই না? যেমন, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি বৃষ্টি হয় আমরা বাইরে যাব না, এই যে যদি, রাইট? সো এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো বেসিক্যালি কী দিয়ে শুরু হয়? দেখো এখানে আমার কার্সর নড়াচড়া করছি, দেখো ইফ দিয়ে। কী দিয়ে শুরু হয়? ইফ দিয়ে, কারণ আমরা জানি ইফ মানে হলো যদি। সো কন্ডিশনাল সেন্টেন্স বেসিক্যালি আমাদের ইফ দিয়ে হয়। এখন দেখো একটা উদাহরণ আমি এখানে দিয়েছি, যেমন যদি তুমি আসো আমি যাব। তো এখানে শর্ত কোনটা? তোমার আশা। ইটস এ কন্ডিশন, রাইট? আর এর ফলাফল কি? যে আমি যাব, রাইট? সো একটার উপর অপরটা নির্ভর করে। এই জন্যই এই শর্ত থাকে বলেই আমরা এগুলোকে ইংরেজিতে বলি কন্ডিশনাল সেন্টেন্স, মানে শর্তমূলক বাক্য। লেটস সি অ্যানাদার থিং। দ্য কন্ডিশনাল সেন্টেন্স ইজ অফ 3 কাইন্ডস। এগুলো বেসিক্যালি 3 ধরনের। ওকে, কয় ধরনের? 3 ধরনের। নাম্বার 1, লুক, ফার্স্ট কন্ডিশনাল, প্রথম শর্তমূলক বাক্য। সেকেন্ড কন্ডিশনাল, দ্বিতীয় শর্তমূলক বাক্য। থার্ড কন্ডিশনাল, তৃতীয় শর্তমূলক বাক্য, রাইট? সো ইটস ভেরি ইজি। নেক্সট, এখন আমরা দেখব যে হোয়াট ইজ ফার্স্ট কন্ডিশনাল অ্যান্ড হাউ ইজ ইট ফর্মড। দেখো স্ট্রাকচার, আমরা স্ট্রাকচার যদি দেখি,
দেখো ইফ থাকে, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট আমি এখানে আলাদা কালার করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। একটা বাক্য কোন কন্ডিশন, মানে কোন কন্ডিশনে পড়বে, আই মিন কোন কন্ডিশনাল সেন্টেন্স হবে, সেটা নির্ভর করে ইফের পরে কোন টেন্স আছে এটার উপর নির্ভর করে। ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমি আবার বলছি, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে হলো সাবজেক্ট প্লাস ভার্বন যদি থাকে, তাহলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা সংক্ষেপে মনে রাখার জন্য বলতে পারি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। আমি এখানে ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচারটা লিখে দিয়েছি, আমি আর ফিউচার ইনডিফিনিট লিখিনি, রাইট? সো আমরা জানি ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল থাকবে, তারপরে ভার্বন থাকবে, তারপরে এক্সটেনশন। সো এটা হলো ফিউচার ইনডিফিনিটের গঠন প্রণালী, রাইট? সো আমরা সংক্ষেপে ফার্স্ট কন্ডিশনাল বলতে পারি কি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। ওকে, সো এটা হলো ফার্স্ট কন্ডিশনালের একটা গঠন। মনে রাখতে হবে যে এই ফার্স্ট কন্ডিশনালটাই বর্তমান যে শর্ত যেটা দেওয়া থাকে, রাইট? এটা আমরা বর্তমানে দিই, যে যদি তুমি আসো, আমি তো এখন দিচ্ছি, রাইট? ওকে, একটা এক্সাম্পল দেখলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখো এক্সাম্পল আমি এখানে দিয়েছি, ইফ ইউ কাম। দেখো ইফের পরে যে সেন্টেন্সটা দেওয়া আছে যে ইউ কাম, এই ক্লজটা বেসিক্যালি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লুক, ইউটা এখানে সাবজেক্ট এবং কামটা হলো ভার্বন। তার মানে হলো ইফের পরে কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমাদের বুঝতে হবে যে এটা ফার্স্ট কন্ডিশনাল হবে, রাইট? এই জন্য এরপরে কি আছে? এরপরে দিয়েছি আমি কি, আই উইল গো। আই হলো সাবজেক্ট, শ্যাল উইলের একটা এনেছি উইল, তারপরে ভার্বান হলো গো, এখানে আমি এক্সটেনশন নেই। সো এটা হলো ফার্স্ট কন্ডিশনাল একটা উদাহরণ। আমরা আরও উদাহরণ দেখি, যে আই উইল গো ইফ ইউ কাম। ডিয়ার স্টুডেন্টস, রিমেম্বার, ইফ যুক্ত ক্লজ যদি শুরুতে থাকে, তাহলে প্রথম ক্লজটা, আই মিন সাবঅর্ডিনেট ক্লজটা শেষ হওয়ার পরে আমাদের একটা পাংচুয়েশন মার্ক দিতে হয়, সেটা হলো কমা। কিন্তু এই বাক্যটাকেই আমি এখানে উল্টা করে লিখেছি, আই উইল গোটাকে আমরা সামনে দিয়েছি এবং ইফ ইউ কাম এটাকে আমরা এখানে মাঝখানে দিয়েছি। দেওয়ার ফলে কি হয়েছে দেখো, এইখানে আমাদের আগের সেন্টেন্সটায় আমরা কমা দিয়েছিলাম দুইটা ক্লজের মাঝখানে, কিন্তু এইখানে আর কোনো ক্লজ নাই, কারণ এখানে আর কোনো কমা নেই। কারণ কি? কারণ হলো এখানে ইফ যুক্ত ক্লজটা মাঝখানে বসে দুইটা ক্লজকে কানেক্ট করেছে, এই জন্য আমাদের মাঝখানে কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। লুক অ্যাট অ্যানাদার এক্সাম্পলস। ইফ উই স্টে অ্যাট হোম, যদি আমরা বাসায় থাকি, শর্তটা হলো কি বাসায় থাকা। লুক, উই স্টে অ্যাট হোম, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আমার ধরতে হবে এটা হলো ফার্স্ট কন্ডিশনাল, রাইট? সো ইফ উই স্টে হোম, যদি আমরা বাসায় থাকি তাহলে কি হবে? উই ক্যান বি সেফ, আমরা নিরাপদ থাকতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, এইখানে উই ক্যান বি সেফ, তোমরা এখন প্রশ্ন করতে পারো স্যার এখানে ক্যান নিয়ে আসলেন, এখানে কিন্তু শ্যাল উইল আনেন নাই। তাহলে হ্যাঁ, এটা এভাবে হতে পারে, যখন উই ক্যান বি সেফ এই ধরনের মডেল অক্সিলারিগুলো থাকবে, তখন আমরা বলতে পারি এগুলো হলো জিরো কন্ডিশনাল। ওকে, সো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস এরপর এটা প্রেজেন্টও হতে পারে, ফিউচারও হতে পারে, রাইট? মাথায় রাখতে হবে। আরেকটা এক্সাম্পল দিয়েছি, দেখো যে ইফ ইউ ওয়ান্ট মানি, যদি তুমি টাকা চাও, ওয়ার্ক নাও। আমি কিন্তু এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছি, ওয়ার্ক নাও। তাহলে এভাবেও কিন্তু ফার্স্ট কন্ডিশনালটা হতে পারে। তাহলে আমি যদি একটু রিক্যাপ করি, ফার্স্ট কন্ডিশনালটা হলো কি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। একটা সেন্টেন্স কোন কন্ডিশনাল এটা বুঝবো কেমনে? ইফের পরে যে বাক্যটা থাকে সেটার উপর ডিপেন্ড করবে, সেই বাক্যটার টেন্সের উপর ডিপেন্ড করবে। ওকে, সো তোমাদের কিছু এক্সারসাইজ এখানে রেখেছি, দেখো এটা করবে তোমরা, ভিডিওটা পজ করে এটা করবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তারপরে কি হবে? যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কী হবে? তারপরে এটা আই উইল গেট এ প্লাস ইফ, তুমি কি পড়ালেখা করে এ প্লাস পাবে? না, পড়ালেখা না করে পাবে, তুমি সেই শর্তটা এখানে দিবে, রাইট? নেক্সট স্লাইড দেখো, সেকেন্ড কন্ডিশনাল। আমরা যদি সেকেন্ড কন্ডিশনাল দিকে তাকাই, তাহলে দেখো আমি এখানে প্রথমে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো ইফ ইউ কেম আই উড গো। তার মানে কি ফার্স্ট কন্ডিশনাল থেকে এটা পার্থক্য কি? ইফের পরে এটা হলো কোন টেন্স?
কাম হয়ে গেছে কেম, তার মানে কি ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্ট প্লাস ভার্ব টু, রাইট। যদি এটা হয় তাহলে পরের অংশ কী হবে দেখো, আই উড, তার মানে উইল হয়ে গেছে কি এখানে উড গো। ইফ ইউ কেম আই উড গো, মানে যদি তুমি আসতে আমি যেতাম। দেখো স্ট্রাকচারটা আমি এবার লিখেছি, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে আমার খেয়াল করতে হবে ইফের পরে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট, রাইট। ফার্স্ট কন্ডিশনাল ছিল ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, সেকেন্ড কন্ডিশনাল হলো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হয় পরেরটা সাবজেক্ট পরে উড বসবে, মানে উইলের পাস্ট টু বসবে, ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তো উদাহরণ আমরা এটা দিয়েছি, দেখো আরও দেখি যে আই উড গো ইফ ইউ কেম। ওকে, এখানে আমরা পরের অংশটুকু আগে নিয়ে এসেছি এবং ইফটাকে মাঝখানে দিয়ে পরের বাক্যটাকে বলে লিখে দিয়েছি, রাইট, যাতে আমাদের মাঝখানে কি আর কমা ব্যবহার করা না লাগে। স্টুডেন্টস পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে এরকম আসে। ওকে, তো তোমাদের জন্য কিছু এক্সারসাইজ, ইফ ইউ হেল্পড মি, যদি তুমি আমাকে সাহায্য করতে তাহলে কি হতো, যদি তুমি আমাকে সাহায্য করতে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম। আবার একটা আছে ইফ দে টোল্ড মি দ্য নিউজ, যদি তারা আমাকে এই সংবাদটা বলতো তাহলে কি হতো, আমি এই কাজটা করতাম না, এরকম একটা কিছু হতে পারে, রাইট। সো নেক্সট থার্ড কন্ডিশনাল, মানে 3 নম্বর শর্তমূলক বাক্য। লোক এখানে গঠনটা হলো কি, গঠনটা হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট। ইফের পরে কোন টেন্স এটা খেয়াল করতে হবে, কিন্তু পাস্ট পারফেক্ট তার মানে হলো সাবজেক্টের পরে হ্যাড থাকবে, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। যদি ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশ দেখো কোন টেন্স হবে, সাবজেক্টের পরে উড হ্যাভ। স্টুডেন্টস আমি কিন্তু এখানে আন্ডারলাইন করে দিয়েছি, তোমার বুঝতে হবে, লিখে নিতে হবে খাতায়। সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে যদি ভার্ব আসে সেই ভার্বটার অবশ্যই কি পাস্ট পার্টিসিপল রূপ হয়। সো উড হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। তাহলে স্ট্রাকচারটা হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট কমা subject plus would have plus verb 3 plus extension. Okay, let's look at the examples. If you had come, যদি তুমি আসতে, you had come past perfect tense, এই জন্য আমার বুঝতে হবে যে এটা হলো থার্ড কন্ডিশনাল হবে। সো ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন, যদি তুমি আসতে আমি যেতাম, সাবজেক্টের পরে উড হ্যাভ দিয়েছি আমরা, ভার্ব 3 গো এর পাস্ট পার্টিসিপল কি গন, রাইট। পরের সেন্টেন্সটা খেয়াল করো, ইফ দে হ্যাড ফোনড মি, যদি তারা আমাকে ফোন করতো আই উড হ্যাভ গট দ্য নিউজ, আমি সংবাদটা পেতাম। দেখো ডিয়ার স্টুডেন্টস এখানে কিছু এক্সাম্পল এক্সারসাইজ দিয়েছি তোমাদের। ইফ দে হ্যাড নট টোল্ড লাই, যদি তারা মিথ্যা কথা না বলতো তাহলে কি হতো, তারা শাস্তি পেত না, এরকম একটা কিছু হতে পারে। তারপরে আই উড হ্যাভ সলভ দ্য প্রবলেম, আমি সমস্যার সমাধান করতে পারতাম। দেখো আই উড হ্যাভ পর অংশটাকে কিন্তু আগে দিয়েছি, তার মানে ইফের পর তুমি কোন টেন্স দেবে, অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স, রাইট, দ্যাটস ইট। সো অ্যাট এ গ্লান্স যদি আমরা দেখি তাহলে দেখো ফার্স্ট কন্ডিশনাল কি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, দ্যাট মিনস সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। উদাহরণ দিয়েছি ইফ ইউ কাম আই উইল গো। সেকেন্ড কন্ডিশনাল দেখো ইফের পরে পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, তার মানে উদাহরণটা হলো ইফ ইউ কেম আই উড গো। স্টুডেন্ট খেয়াল করো এখানে ছিল ইফ ইউ কাম, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য হয়েছিল কি উইল। কিন্তু এই সেকেন্ড কন্ডিশনালে ইফের পরে আছে কি পাস্ট যে ইনডিফিনিট টেন্স, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল, এটা আমার বুঝতে হবে। ইফ ইউ কেম আই উইল হয়ে গেছে কি উড, আই উড গো। থার্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তারপরে কি হবে, সাবজেক্ট বসাবো, উড হ্যাভ বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। উদাহরণ খেয়াল করো ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে আই উড হ্যাভ গন, আমি যেতাম, রাইট। স্টুডেন্টস আর একদম লাস্টের একটা নিয়ম খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের আসে কন্ডিশনাল এবং নো সুনার হ্যাড দুটা থেকে অবশ্যই দুইটা কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু সবসময় আমাদের পাই মোটামুটি। দেখো নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, ওকে, THAN দেন, তোমরা কিন্তু বেশিরভাগ সময় দেন লেখো, কিন্তু এটা হবে দেন। নো সুনার হ্যাড ডট ডট দেন প্লাস পরে কি, দেনের পরে কোন টেন্স দেখো তো, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন, এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি নো সুনার হ্যাড
এরপরে যে কিছু থাকবে, তারপর ধ্যানের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পরেরগুলো দেখো, হার্ডলি হ্যাড, স্ক্যার্সলি হ্যাড, এই দুটো একই, জাস্ট দেখতে একটু ভিন্ন কিন্তু নিয়ম একই। হার্ডলি হ্যাডের পরেও হোয়েন আসে, স্ক্যার্সলি হ্যাডের পরেও হোয়েন আসে, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তিনটা পার্থক্য কী? পার্থক্য হলো নো সুনার হ্যাডের পরে দ্যান বসে, এটা কিন্তু সবাই ভুল করে মোটামুটি। নো সুনার হ্যাডের পরে কী আসে? দ্যান। আর হার্ডলি আর স্ক্যার্সলি এর পরে হোয়েন, এটা খেয়াল করতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা এই ধরনের স্ট্রাকচার কখন ব্যবহার করব? দেখো এখানে যে মানে যেতে না যেতেই, খেতে না খেতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, শুনতে না শুনতেই ইত্যাদি অর্থ প্রকাশের সময় আমরা এই বিশেষ ধরনের গঠন প্রকাশ করি, রাইট? দেখো আমি এখানে একটা সেন্টেন্স দিয়েছি, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল, মানে কি আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই দেন দ্য রেন স্টার্টেড, তারপর বৃষ্টি শুরু হয়েছিল। সো আমি এখানে দেন দিয়েছি, তারপরে ভার্বের পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি, সেন্টেন্সটা হয়ে গেছে। তারপরে হার্ডলি হ্যাড, যেহেতু হার্ডলি আছে তাহলে এখানে আমার কী হতে হবে নিয়ম অনুসারে? হোয়েন আনতে হবে, হোয়েন প্লাস দ্য রেন সাবজেক্ট স্টার্টেড ভার্ব টু, রাইট? Third, scarcely had he entered into the classroom when the students stood up, মানে সে শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়িয়েছিল। সো এখানে আবারও হোয়েন প্লাস তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এইগুলোর পার্থক্য কী? এগুলোর যে স্কার্সলি আর হার্ডলি হ্যাড, এগুলো আসলে তেমন পার্থক্য নেই, এগুলো অনেকটা লাউ এবং কদুর মতোই, কারণ যেটা লাউ সেটাই কদু, এরকম। ওকে, so thank you very much, and you are staying home and you are staying safe. Thank you very much. Next, see you again very soon. Bye bye.